করে সেই ছেলেটার আগমন। তে একটু হচকচে ভ্রু কুঁচকে তাকালো। তে সাথে সাথে সবাই এখন ছেলেটার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। ছেলেটি হাঁটু গেড়ে বসে নায়কদের মতো স্টাইল করে তের সামনে একটা গোলাপ ফুল দিয়ে বলল, আমি তোকে ভালোবাসি তে, তুমি খুব সুন্দর নরম মেয়ে। মানুষ প্রপোজাল পেলে খুশিতে আত্মহারা হয়ে যায়, একসেপ্ট করুক আর রিজেক্ট করুক এটা পরে ভাবে। তে কিছু বলার আগে জিমিন হো হো করে হেসে উঠে বলল, এই পোলা, বিয়েতে বেটে দেখে নজর দিয়ে লাভ নাই। তের জামাইবাবু জানলে মনের প্রেম জানালা দিয়ে পালানোর সুযোগও দিবে না, সোজা মাটিতে পুঁতে রাখবে। তে জিমিনকে থামিয়ে দিয়ে বলল, দেখো ছেলে, আমি তোকে ভালোবাসি না। আমি প্রথমত বিবাহিত, আর দ্বিতীয়ত বিবাহিত না হলেও এখন আমি প্রেম পেতে করতাম না। আমি তোকে বলছি শোনো, বড়দের বাপ না হয়ে পড়াশোনা করো, আমার থেকে ভালো মেয়ে কপালে জুটবে। জিমিনাতে ছেলেটার কোনো উত্তর না শুনে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই হঠাৎ কেউ হাত ধরে টান দিল। পিছনে ফিরে তাকাতেই দেখে ছেলেটি সবার সামনে তার হাত ধরে দাঁড়িয়ে আছে। তের রাগ তত্তরে উঠে গেল, ঠাস করে একটা চড় মেরে দিল। বলল, মেয়েদের না মানে না, তো সাহস হয় কি করে আমার হাত ধরা? ভালো করে বুঝিয়ে বললে কথা কানে যায় নাই, অসভ্য। তের চিৎকারে কোচিং এর অন্য স্টাফ সদস্যরা একত্রিত হয়ে গেল। কি হয়েছে বলতেই তাদের কাছে সব খুলে বলে তে। তারা ছেলেটাকে অনেক বকাবকি করলো, তবুও ছেলেটার মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখতে পেল না তে। উল্টো তের দিকে তাকিয়ে বলল, আমার বাপকে চিনিস না, আমি কে তোর আন্দাজও নেই, তোকে দেখে নিব। কোচিং এর সবার দিকে আঙ্গুল তুলে বলল, আপনাদেরও দেখে নিব। বলেই ছেলেটি চলে গেল। তের জিমিনা কোচিং থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, রিকশা পাচ্ছে না। এই সময়টাতে রিকশা পাওয়া যায় না। হঠাৎ করে একটা সিএনজি চালক তাদের সামনে এসে সিএনজিটা থামালো। বলল, ম্যাডামরা কি যাবেন? তের জিমিন কিছুটা খুশি হলো, যদিও এই রাস্তায় সিএনজি চলে না, তবে এখন আর লেট করতে চায় না। তের জিমিন নিজেদের মধ্যে কথা বলছে, তাদের মেন টপিক আজকের ঘটনা। তের জিমিন কথা বলতে এতই ব্যস্ত যে সিএনজি চালক কোন দিকে যাচ্ছে সে খেয়াল নেই। কিছুক্ষণ পর হঠাৎ সিএনজি থেমে গেল। তের জিমিন আশেপাশে তাকাতে অবাক হয়ে গেল, কারণ তারা সম্পূর্ণ একটা জনমানবহীন রাস্তার মাঝে আছে। এই জায়গাটা তারা চিনে না। হঠাৎ করে সিএনজি চালক জিমিনের দিকে কিছু একটা স্প্রে করলে জিমিন সিএনজির ভিতরে জ্ঞান হারিয়ে ফেলে। তে দ্রুত সিএনজি থেকে নেমে দাঁড়ায়, কি করবে না করবে ভেবে পাচ্ছে না। হিতে হিত জ্ঞান শূন্য সে। সিএনজি চালক সামনে এসে দাঁড়াতেই তে দুই পা পিছনে সরতেই কিছুর সাথে ধাক্কা খেলো। তে ভয় পেয়ে গেল। কেউ কানের কাছে ফিসফিস করে বলল, সময়টা আমি পেয়ে গেছি বেলা। শরীরের ভিতর বিদ্যুতের ঝটকা খেলো। এই লাইনটি তের চেনা, সেই চিরকুট দেওয়ার প্রথম লাইনটি এটি। তে পিছনে থেকে ঘুরতেই হুডি পরা একটি পুরুষকে দেখলো, যার মুখে মাস্ক পরা, চোখে চশমা, সম্পূর্ণ কভার করা। কখনো সামনে দাঁড়িয়ে থাকলেও চেনার উপায় নেই। তে সিএনজির সাথে মিশে দাঁড়ালো। কোন দিকে যাবে? সামনে সিএনজি চালক, পিছনে এই লোকটি। হঠাৎ করে হুডি পরা লোকটি তের হাত ধরে ফেললো। তের জন্মগত সমস্যা আছে, ভয়ে শরীর প্রতিক্রিয়া করে না, গলা দিয়ে আওয়াজও বের হয় না। লোকটি তের হাত ধরে টেনে জঙ্গলের ভিতরে নিয়ে যাচ্ছে। একটা ফাঁকা জায়গায় এসে থামলো তারা। আশেপাশে তাকানোর সুযোগ পেল না তে। তার আগে লোকটি শীষ বাজাতেই দুজন লোক কোচিং এর ওই ছেলেটিকে টেনে হিঁচড়ে নিয়ে আসলো। দাঁতগুলোর মুখ ঢাকা, ছেলেটির শরীর ভর্তি মায়ের দাগ। ছেলেটির তেমন কোনো হুঁশ নেই। তে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। লোকটি তের হাত ধরে উঁচুতে উঠিয়ে বলল, আজকে এই ছেলেটি তোমার এই হাতটি ধরেছিল, তাই না বেলা? এক প্রকার নেশালো গভীর কণ্ঠস্বর। মাথাটা উঁচু করে লোকটির দিকে তাকালো তে। এই লোকটি একথা জানলো কি করে? কে সে? লোকটা থেকে সাহস করে হাতটা টান দিতেই লোকটি আরো শক্ত করে তের হাত চেপে ধরলো। বলল, চাঁদের গায়ে কলঙ্কের দাগ থাকতে পারে, তবে আমি থাকতে তোমার গায়ে কলঙ্কের তিলক পর্যন্ত লাগতে দেব না বেলা। এই দেখো, আমি গ্লোভস পরে তোমার হাত ধরেছি বেলা, তোমাকে একেবারে হালাল ভাবে স্পর্শ করব। কেন আমাদের সময় আসছে না বেলা? লোকটি তের হাত ছেড়ে দিয়ে গার্ডগুলোর দিকে চেয়ে বলল, ওর গায়ে পানি দে, হুশিয়ান। কষ্টের মজা চিৎকার না করলে পাওয়া যাবে না। সাথে সাথে একজন গার্ড একটা তলোয়ার লোকটির হাতে এগিয়ে দিল। আরেকজন ছেলেটির গায়ে পানি দিতেই ছেলেটি চিৎকার করে উঠলো। ছেলেটি তের দিকে তাকিয়ে বলল, তে, উনি কে? আমাকে বাঁচাও, আমি ভুলে তোমার হাত ধরে ফেলেছি। তে সরি, আই এম সরি। তে তে বলতে বলতেই লোকটি ছেলেটির হাতটা তলোয়ারের আঘাতে শরীর থেকে আলাদা করে ফেললো। পুরুষটি তের দিকে তাকিয়ে বলল, ভয় পেও না বেলা, আমি আছি তো। তুমি খুব বেশি ভয় পাও, এত ভীত কেন তুমি? লোকটি ছেলেটির কাটা হাতকে তলোয়ার দিয়ে আরো কয়েকবার আঘাত করলো। চোখের সামনে হাতটা খন্ডে খন্ডে বিভক্ত হয়ে গেল। চোখের সামনে এমন ভয়ঙ্কর অবস্থা দেখে তে আর হুঁশে থাকতে পারলো না। সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেললো। বলিষ্ঠ দেহের পুরুষটা মাস্কের ভিতরে মুচকি হেসে বলে উঠলো, ছেলেটিকে হাসপাতালে ভর্তি করে দে, যাবতীয় যা খরচ দিয়ে দিবি, যে করে হোক বেঁচে থাকা চাই, যা। বলতেই গার্ডগুলো ছেলেটিকে নিয়ে চলে গেল। প্রেমের পুরুষটি তার প্রেয়সীর দিকে এগিয়ে আসলো, হো করে হেসে উঠলো। প্রেয়সীর সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়লো। প্রেয়সীর দিকে ঝুঁকে তার কপালে পরশ দিতে গিয়েও দিল না। মুখ বরাবর একটা ফু দিয়ে বলল, হ্যাপি বার্থডে বেলা। সবার আগোচরে প্রথম উইশটা আমিই করলাম। আজ থেকে তোমার জীবনে আমার আগমন ঘটলো। এগেইন হ্যাপি বার্থডে। শীষ বাজাতেই দুজন মেয়ে গার্ড দৌড়ে এলো। আমার প্রেয়সীকে আস্তে করে উঠাও, গাড়িতে আরেকটি মেয়ে আছে, ওদের দুজনকে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসবে। পকেট থেকে একটা কাগজ বের করে দিয়ে বলে, হাসপাতালে এই ঠিকানাটা দিয়ে দিবে, যাও। মেয়ে দুটি তেকে খুব সুন্দর করে কোলে তুলে নিল, যেন তে ব্যথা পেলে ওদের জীবন তলোয়ারের আঘাতে চলে যাবে। জ্ঞান ফিরতেই তে নিজেকে হাসপাতালে পায়। সাথে সাথেই তের সমস্ত ঘটনা মনে পড়ে গেল। চিৎকার করে বলে উঠলো, ওকে মেরো না, ওর দোষ নেই, আমি ক্ষমা করে দিয়েছি, তুমি শাস্তি দাও ওকে, ওর হাত কেটে ফেলো না। জিমি, জিমি সিএনজিতে আছে, লোকটি সাইকো। চোখ দিয়ে পানি পড়তে আছে তে
চোখের সামনে এখনো দৃশ্যগুলো ভেসে উঠছে। একজন নার্স থেকে শান্ত করে বলে, পাশের কেবিনে আরেকটি মেয়ে ঠিকঠাক মতোই আছে, সে থেকে ঘুমাতে বলে ইনজেকশন পুশ করে দিল। হাসপাতালের করিডোরে বর্তমান সময়ের এমপি দাঁড়িয়ে আছে। এই ফ্লোরটা পুরো পুলিশ দিয়ে ঘেরা। দেখো খুবই চিন্তিত। তে হাসপাতালে লোকে করে তে জ্ঞান ফিরতেই উল্টাপাল্টা বকছে কেন? তার প্রিয়তমা তো এত দুর্বল নয়। একটা নার্স কেবিন থেকে বের হয়ে বলল, স্যার ম্যামের জ্ঞান ফিরেছে। কথাটা শুনতে লেট হয়েছে, জাঙ্কুকের কেবিনে যেতে লেট হয় নাই। জাঙ্কুক যে বেডের পাশে বসতেই তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। তে কান্না করতে করতে বলল, তাকে আমি দেখেছি জাঙ্কুক ভাইয়া, ওই ছেলেটিকে মেরে ফেলেছে। জিমিন সিএনজিতে জ্ঞান হারিয়ে পড়েছিল জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুকের বুকের ভিতর হাহাকার করে উঠলো। জাঙ্কুক থেকে খুব শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। বলল, জিমিন ঠিক আছে। তুই কার কথা বলছিস চুরাই? জান আমার, এমন পাগলামি করছিস কেন? আমি আছি তো, কি হয়েছে আমাকে খুলে বল। জাঙ্কুকের আদর ভরা কণ্ঠে তে তাকে আরো জোরে জড়িয়ে ধরে কান্না করতে করতে সবকিছু খুলে বলল। জাঙ্কুক তের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে বলল, তে জান, এভাবে ভীত হলে দুনিয়াতে টিকে থাকতে পারবি না তো। আমি বুঝেছি কি হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আমার চুরাই তোকে এগুলো কাটিয়ে উঠতে হবে। তুই নাকি জার্নালিজম নিয়ে পড়তে চাস, তাহলে শক্ত না হলে চলবে? তে জাঙ্কুকের দিকে তাকালো। তার মুখের প্রতিক্রিয়া বুঝতে পারলো না। সে হয়তো গভীর কিছু ভাবছে। তিনি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে জাঙ্কুকের বুক থেকে উঠে যেতে নিলে জাঙ্কুক থেকে তার বুকের মধ্যে আরো জোরে জড়িয়ে ধরলো। জাঙ্কুক এত শক্ত করে থেকে ধরেছে যে তে চারটা আলু ভর্তা হয়ে যাচ্ছে। জাঙ্কুক ভাইয়া, এত জোরে ধরেছো কেন? আমি শেষ হয়ে যাচ্ছি। তোমার কি আমাকে চারটা আলু ভর্তা বানানোর ইচ্ছা নাকি? জাঙ্কুকের হাত আলগা হয়ে এলো। তে তার থেকে একটু দূরত্ব বজায় রেখে ভ্রু কুঁচকে তাকালো। জাঙ্কুকের চেহারা মলিন লাগছে, যেন মনে হচ্ছে জাঙ্কুকের হৃদয় কান্না করছে। হঠাৎ জাঙ্কুক তার দুই হাত তের গালে আলতো করে রেখে বলল, আমাকে ছেড়ে চলে যাবে না তো চুরোই? বল, যাবি না? আমি তোকে ছাড়া এক বিন্দু নিঃশ্বাস নিতে পারবো না, মরে যাব। যখন তোকে পাওয়ার কোনো চান্স ছিল না, তখন আল্লাহ তোকে আমার নামে আবদ্ধ করে দিয়েছে। এখন পেয়েও সারাক্ষণ তোকে না পাওয়ার আশঙ্কায় ভুগছি রে চড়ুই পাখি। দিন যত যাচ্ছে আমি শক্তপোক্ত মানুষ, শারীরিক মানসিক দুই দিক থেকেই দুর্বল হয়ে পড়ছি। আমি পারছি না চড়ুই পাখি, সত্যি আমি আর পারছি না। জানিস চড়ুই বউ, প্রতিদিন আমাকে একটা জিনিস কুড়ে কুড়ে খাই। তোর আমার বয়সের দূরত্ব এত বেশি কেন হলো? একটু কম হলে কি এমন ক্ষতি হতো? আমার ভাগ্যটা মনে হয় খুবই খারাপ চড়ুই পাখি, খুবই। জাঙ্কুকের গলার স্বর ভার হয়ে এলো। সে দ্রুত তের সামনে থেকে উঠে জানালার দিকে চলে গেল। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। জীবনে এই প্রথম তে জাঙ্কুককে এত ভেঙে পড়তে দেখলো। শক্তপোক্ত মানুষটি যে কোনো পরিস্থিতি সামলাতে খুবই বিচক্ষণ, চতুর, দাবার চাল উল্টে দিতে ওস্তাদ। তার অসহায়ত্বে তেও কষ্ট অনুভব করলো। তের কলিজা ধক করে উঠলো। জাঙ্কুকের সাথে নানু বাড়ি ফিরলো তে। জিমিন আগে বাড়ি পৌঁছে গেছে। মামি আর নানি তেকে দেখে জড়িয়ে ধরলো। সবার সাথে কথা বলে জিমিনের সাথে উপরে চলে গেল। আরেমের কড়া আদেশ, তেকে জীবন বাড়িতে ফিরে যেতে হবে। পড়াশোনা নিজ বাড়ি থেকেই করতে হবে। আরেমের আদেশ অমান্য করার ক্ষমতা কারোই নেই। তাছাড়া জাঙ্কুকও ভালো করে অনেক কিছুই বুঝালো। এমন একটা বড় কাণ্ড ঘটেছে, এটা দ্বিতীয়বার ঘটবে না তার কোনো গ্যারান্টি নেই। তাই সব নিয়ম ভেঙে তে জীবন রংমহলে যাওয়ার জন্য রাজি হয়েছে। জাঙ্কুক বসে আছে তে আসার অপেক্ষায়। মিনিট পাঁচেক পর লিয়া চা নাস্তা নিয়ে এগিয়ে এলো। নাস্তা রেখে জাঙ্কুককে দেখে বলল, নিয়ে যান, এমন ছুটকা মেয়েকে এই বাড়ি থেকে নিয়ে গেলেই ভালো হবে। যে মেয়ে মাঝরাতে বড়দের না জানে রুমে পুরুষ মানুষ ঢুকায়, আকাম কুকাম করে, জামা কাপড় বারান্দায় শুকায়, তাদের সাথে এরকমই হয়। আবার কন্যাগর জুটিয়ে ফান্দে পড়েছে, ঢং করার জায়গা পায় না, অসভ্য মেয়ে কোথাকার। তেনালি চটে উঠলো। কিছু বলার আগে জাঙ্কুক হো হো করে হেসে বলে উঠলো, শুনেছি গলা চুলকানো মহিলা মানুষের নাকি সব জায়গায় চুলকায়। তার দুরন্ত নমুনা হলেন আপনি। তা কোন কোন জায়গায় চুলকাচ্ছে আপনার? আপনার কি খুব কষ্ট হচ্ছে? মধ্যরাতে তের রুমে আমি এসেছিলাম বলে? হাই, যুগ পাল্টে গেছে। আগে ভাইয়ের বউকে সম্মান দেওয়া হতো মাতৃতুল্যের, এখন নাকি ভাইয়ের বউকে সম্মান দেওয়া হয় বউয়ের মর্যাদা দিয়ে। তা আপনি বললে আজকে রাতে আপনার রুমে আমি আসবো নাকি? করবেন নাকি আকাম কুকাম? লিয়া চোখ উল্টে তাকালো, বলল, ছি ছি ছি, কি কথাবার্তা! জীবন বংশের ছেলেমেয়েরা এমনও হয়? আপনি কিন্তু এবার বেশি নিন্দের বউ, রাইট? কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের করবেন না। জীবন বংশের পরিচয় কর্মকাণ্ড পরে কোনো একদিন দেখাবো। তার আগে আপনি যেই বংশ থেকে উঠে এসেছেন এই বাড়িতে তা বিস্তার করতে আসবেন না। নারী শাশুড়ি, সময় থাকতে এই মেয়েকে বুঝিয়ে দাও। জাঙ্কুকের জিনিসের প্রতি চোখ তুলে তাকালে জাঙ্কুক সে চোখ তুলে নেওয়ার ক্ষমতা রাখে। মুখের জবান ছেড়ে আমি নিরিক উস্তাদের খাওয়াতে দুবার ভাববো না। সময় থাকতে ঘরের চৌকাঠ পাল্টান, না হয়। এর মাঝেই তে নিচে নামলো। ড্রাইভার সহ জাঙ্কুক লাগেজগুলো গাড়িতে উঠালো। সবাইকে বিদায় দিয়ে তেও রওনা দিল। ঢাকা শহরের রাস্তায় জ্যাম থাকবেন না তা কি করে হয়? আজও ব্যতিক্রম নয়। তে বাইরে থেকে তাকিয়ে আছে। মন আর মস্তিষ্ক বারবার ওই ঘটনাটুকু স্মৃতিতে বিচরণ করছে। তের ভিতর থেকে এখনো ভয় যায়নি। হঠাৎ করে ঘাড়ে স্পর্শ পেতে চমকে জাঙ্কুকের দিকে তাকালো। থেকে টেনে তের মাথাটা তার বুকে রেখে বলল, বেশি ভাবিস না, আমি আছি, ভরসা রাখ আমার ওপর। তে জানে ছোট্ট কথায় ভরসা খুঁজে পেল। ঘড়ির কাঁটা 9টার উপরে। তেরা বাড়িতে প্রবেশ করতেই মা চাচিরা দৌড়ে এলো। তের মা তাকে তার বুকের সাথে মিশিয়ে নিল। হাত পা ভালো করে দেখতে লাগলো। মা, কি করছো তুমি? আমার কিছু হয় নাই, ছাড়ো, আমি ঠিক আছি। আমি ছোট মানুষ নাকি যেমন করছো? তের মায়ের দু চোখ ভর্তি পানি। তের
ঘুম আসছে না, বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তখনকার ঘটনার কথা ভাবছে। তারপর কি হয়েছিল? তে হাসপাতালে কি করে গেল? হঠাৎ করে দরজায় টোকা পড়লো। এত রাতে কে এলো ভাবতে ভাবতে তে দরজাটা খুলতে দেখে